রহিমের গ্রামের বাড়ি যশোর। বাড়ির খানিকটা দূরে রয়েছে একটি কবরস্থান। কবরস্থানটা ছিল বিশাল আকার। এক কথায় এক পাশ থেকে ডাকলে আর এক পাশে শোনাটা ছিল দুষ্কর। সময়টা ছিল 1996 সালের ঘটনা। রহিমদের এলাকাতে তেমন কোনো মাঠ না থাকায় তারা কবরস্থানের আশেপাশেই খেলাধুলা করত। কবরস্থান বলতে কবরস্থানের নির্ধারিত জায়গার থেকে কিছুটা দূরে, এমনকি সেই জায়গাটাতে তারা আড্ডাও দিত প্রায়শই। রহিমেরা 4-5 জন বন্ধু একই সাথে চলাফেরা করতেন। তাদের মধ্যে একজন ছিল, তার নাম হলো ফারুক। তাদের গরু ছিল, গরুর খামার ছিল ছোট ছোট আর কি একটি। গরুর খাবারের জন্য বেশ কিছু খড় এক জায়গায় পুঞ্জীভূত করে রাখত তারা। ফারুকদের বাসাতে আড্ডা দেওয়া হতো। ফারুকদের সাউন্ড বক্স ছিল, আর তা বন্ধুবান্ধব মিলে বসে বসে গান শোনা হতো। তো কোনো একদিন হঠাৎ করে খড়ের পালা থেকে একটা বাচ্চা বের হয়ে আসে। ফারুকেরা ভাবে হয়তো কুকুরের বাচ্চা হবে। বাচ্চাটা খুব ছোট ছিল। বাচ্চাটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উঠানের মধ্যে চলে আসে। ওদের বন্ধুদের মধ্যে কোনো একজন বাচ্চাটাকে নিয়ে নাড়াচাড়া করছিল, একটু আদর করছিল আর কি। এই গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি সাইকেলে করে ওষুধ বিক্রি করতেন। জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশির ট্রিটমেন্ট করতেন। এক কথায় প্রাথমিকভাবে যে চিকিৎসা করা হতো সে চিকিৎসা করত। গ্রামের ওই ডাক্তার মশাই বাচ্চাটিকে দেখে বলল যে বাচ্চাটি শেয়ালের বাচ্চা, এটা কুকুরের বাচ্চা নয়। বন্ধুদের মাঝে একজনের নাম ছিল দেলোয়ার। ডাক্তার বলল, বাচ্চাটা যখন ছোট তাহলে সেটা আমাকে দাও। দেলোয়ার বলল, না ডাক্তার মশাই, এটা আমি আপনাদের দিতে পারবো না। তাছাড়া এটা আপনি পুষতেও পারবেন না। আপনি ডাক্তারি করবেন নাকি এই বাচ্চাটারে পালবেন? এটা আমি আমার মাকে দিয়ে দেব। তখন ডাক্তার মশাই বলল, দেখো, তুমি যদি ওর মাকে ধরতে পারো বা ওর বাবাকে ধরতে পারো, এক কথায় বড় শেয়াল ধরে আমাকে এনে দিতে পারো, তাহলে প্রতি পিস 200 টাকা আমি তোমাকে দেব। দেলোয়ার বলল, কতগুলো লাগবে আপনার? ডাক্তার মশাই বলল, যতগুলো ধরতে পারবা ততগুলোই আমি কিনব। দেলোয়ার শেয়াল ধরার বিষয়টা ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে শেয়ার করলেন এবং কত টাকা দেবেন, কী অবস্থা, ডাক্তার মশাই যা কিছু বলছে সবগুলোই তাদের মধ্যে শেয়ার করলেন। বন্ধুরা সকলেই একমত পোষণ করলেন এবং তারা ডাক্তার মশাইয়ের কাছে চলে গেলেন। ডাক্তার মশাইয়ের কাছে গিয়ে 300 টাকা অ্যাডভান্স চাইলেন। ডাক্তার মশাই টাকাটা দিতে অস্বীকৃতি জানায়। তখন দেলোয়ার বলে, ডাক্তার মশাই, আপনি টাকাটা দেন। আমরা যদি শেয়াল ধরতে নাও পারি তাহলে টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে আপনাকে ফেরত দিয়ে দেব। যাই হোক, ডাক্তার মশাই কোনো এক সময় তার ভাবনা, যাই হোক ডাক্তার মশাই টাকাটা দিল, 300 টাকা। তখন দেলোয়ারেরা 40 টাকা করে 4টা লাইট কিনলো এবং অবশিষ্টাংশ টাকা দিয়ে তারা যশোর মণিহারে গেল সিনেমা দেখার জন্য। যাই হোক, সে সিনেমা দেখে সেদিন রাত করে বাড়িতে ফেরে ওরা। পরের দিন তারা সকলে কবরস্থানে যায় শেয়াল ধরতে। লাইট মারলেই দেখা যায় শত শত শেয়াল, কিন্তু 2 মিনিট পর সেখানে গেলেই একটা শেয়ালও তারা দেখতে পারে না। সমস্ত শেয়াল উধাও হয়ে যায়, পিটাপিটি করেও ধরা যায় না। এভাবে 2-3 দিন কেটে যায়, শেয়াল আর তাদের ধরা হয় না। ওইদিকে তাদের চিন্তাও হয় ডাক্তার মশাইয়ের জন্য, কারণ তার কাছ থেকে তো টাকা নানান ছুতোয় টাকা নেওয়া হয়েছে। আবার যদি দেলোয়ারের মায়ের কাছে নালিশ নিয়ে যায় তখন তো বিপত্তি বেড়ে যাবে। তাই তাদের মধ্যে চিন্তা শুরু হয়ে যায়।
এই নানান চিন্তা কাজ করে তাদের মাঝে। তারপর দেলোয়ারেরা অন্য চিন্তা করে মাছ ধরার খোসা বানায়। সময়টা শীতকাল, প্রচণ্ড শীত। সেই শীতের মধ্যে চারজন চার জায়গায় বসে পড়েন শেয়াল ধরার জন্য। শেয়াল ধরাটা এখন তাদের জন্য বাধ্যতামূলক ব্যাপার হয়ে গেছে, কারণ ওইদিকে যে ডাক্তারমশাইয়ের কাছে টাকা নেওয়া হয়েছে। এভাবেও তারা ব্যর্থ হয়ে গেল। তখন তারা আবার ভাবতে শুরু করে দেয়। তাদের আর একজন বন্ধু ছিল, নাম ছিল নান্টু। সে সব কিছু শুনে বলে দেয় যে এভাবে হবে না, এভাবে তোমরা শেয়াল ধরতে পারবে না। শেয়ালরা এত বোকা নয়, তারা যথেষ্টই চালাক। তাদেরকে ধরতে গেলে তোমাদের কিছু সিস্টেম করতে হবে। দেলোয়ারেরা বলে, তাহলে কিভাবে সম্ভব সেটা তো বলবি। নান্টু বলে, সবাই অপেক্ষা করো, যেদিন মানুষ মরবে সেদিন শেয়াল ধরতে হবে। তখন অপেক্ষার পালা। মানুষ মরবে, কবে যে মানুষ মরবে আর কবে যে তারা শেয়াল ধরবে, এই চিন্তায় তারা অধীর আগ্রহে বন্ধু সকল অপেক্ষা করতে লাগলো। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একজন মানুষ মারা যায়। তখন তারা সবাই সম্মত হয়। স্বভাবতই কবরস্থ হওয়ার পর চতুর্দিকে বাঁশের বেড়া দেওয়া হয়। দেলোয়ারেরা মাথার পাশের বেড়াটা খুলে দিয়ে আসে। সিস্টেমেটিকলি ওরা আর কি একটা সিস্টেম করে ফেলে। ঘড়ি ওড়ানোর সুতো এমনভাবে সিস্টেম করে দেয় যাতে শেয়াল ঢুকতেই বোঝা যায় বা সুতোটা ছিঁড়ে যায়। সেই ঘড়ির সুতো বাড়ি পর্যন্ত টেনেছেন। সেই সাথে একটা রশি সিস্টেম করে দেওয়া হয়েছিল। এক কথায় সুতো ছিঁড়লেই বোঝা যাবে শেয়াল ঢুকে পড়েছেন, আর সেই সময় রশিতে টান দিলেই বেড়া আটকে যাবে, অর্থাৎ শেয়াল চতুর্দিকে আটকে যাবে। বেড়াটার পজিশন ছিল ঘন, যাতে ঢোকার পরে আর বের হতে না পারে। টপকাতেও পারবে না, কারণ উপরের মাথা তীরের মতো তীক্ষ্ণ চোখা। তো যাক, সেদিন প্রথম একটা শেয়াল তারা ধরতে পায় এবং সবাই খুবই খুশি হয়ে যায়। এভাবে মানুষ মরার অপেক্ষা করতে থাকে তারা, আর শেয়াল ধরার জন্য অপেক্ষা করে যে মানুষ মরলেই তো শেয়ালের দেখা পাবে তারা। এভাবে অনেক শেয়াল ধরা পড়ল। শেষ যে ঘটনাটা দেলোয়ারদের হকচকিত করে ফেলেছিল, সেদিন আসরের ওয়াক্তের পর একটা লাশের দাফন সম্পূর্ণ হয়। সবাই জাগ্রত হয়, আজ একজনের দাফন সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে পাওয়া না পাওয়ার বিষয়টাও থাকতো, প্রত্যেক দিনেই যে তারা ধরতে পেত এমনটাও নয়। যাই হোক, সেদিনও তারা মাথার পাশের বেড়া খুলে দেয়। এক কথায় কবরস্থ ব্যক্তির মাথার পাশের বেড়া খুলে দেয় এবং সুতো কিংবা রশি দিয়ে সিস্টেম করে রাখে। সবাই মিলে ফারুকের বাড়িতে গিয়ে বসে বসে গান শুনতে লাগলো। এর মধ্যে সুতো ছিঁড়ে গেল। তারা রশি টান দিয়ে বেড়া লাগিয়ে দেয় এবং দূর থেকেই তারা সেই কাজটা করে। তারা চারজন গিয়ে দেখেন যে হ্যাঁ, একটা শেয়াল ঢুকে পড়েছে। তখন দেলোয়ার বলল, ফারুক, এভাবে তো ধরা যাবে না, তুই এটা কাজ কর, বাসা থেকে বস্তা নিয়ে আয়, পিছন দিকে ঠাসা মারলে সামনে গিয়ে বস্তাতে ঢুকবে শেয়াল। যাই হোক, ঘটনা ভিন্ন। শেয়াল কবর খুঁড়ে ভিতরে ঢুকে পড়েছে। এক কথায় কবরস্থ ব্যক্তির একদম ভেতরে ঢুকে পড়েছে। খুবই লোমহর্ষক ঘটনা। দেলোয়ার লাইট মারলে কবরের ভেতর দেখেন একটা শেয়াল নয়, দুটো শেয়াল। তখন ওই ফুটো দিয়ে দেলোয়ার কঞ্চি দিয়ে শেয়ালকে খোঁচা দেয়, তাতে একটা শেয়াল বস্তায় ঢুকে যায়। আর একটারে যতই খোঁচা দেওয়া হয় না কেন, ওই শেয়াল বের হতে চায় না। সে শুধু কবরের ভেতরেই দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। বাঁশের কঞ্চি দিয়ে খোঁচা দিতে দিতে কখনো কখনো লাশেও লাগছিল, কারণ রাতের ব্যাপার, লাইট এবং একেবারেই একটি গণ্ডিবদ্ধ জায়গা, যেখানটায় শেয়ালটাকে খোঁচা মারতে গেলে তখন কখনো হয়তো বা মাটিতে লাগতেছে, কখনো কবরে লাগতেছে, আবার কখনো লাশের গায়েও সেই বাঁশের কঞ্চি
আঘাত গিয়ে লাগতেছে, কিন্তু শেয়াল আর বের হচ্ছে না কিছুতেই। যখন কিছুতেই শেয়াল বের হচ্ছে না, তখন দেলোয়ার বলল, তোরা আমার পা ধর, আমি মাথা ঢুকে দেব, আর তোদের ইশারা দিলে আমাকে টেনে তুলবি তোরা। দেলোয়ার ভেতরে গিয়ে দেখেন শেয়াল দৌড়াদৌড়ি করতে করতে লাশের মুখ খুলে যায়। দেলোয়ার দেখেন যে মোটা মোটা সেলাই করা মুখটি খুলে গেছে। ওই অবস্থা দেখে দেলোয়ারের ভীষণ ভয় লেগে যায় এবং সে সিগন্যাল দেয় যাতে তাকে টেনে বের করে। ওরা দেলোয়ারকে টেনে বের করে দেয়। দেলোয়ার বলে, আমি আর পারবো না, কারণ লাশের মুখ খুলে গেছে। তার এক বন্ধু কয়, লাশের মুখ খুলে গেছে তো কি হয়েছে, মুখটা বেঁধে দে। দেলোয়ার কয়, না আমি পারবো না। তার বন্ধু কয়, তাহলে এক কাজ করো, আমার পা ধরো তোরা সবাই মিলে। সে লাশের মুখ বেঁধে শেয়ালটাকে কৌশলে ধরে উপরে নিয়ে আসে এবং আজ তারা সকলে খুবই খুশি, কারণ তারা আজ একটা নয় দুটো শেয়াল ধরেছেন। তারপর তারা কবরটাকে পূর্বের ন্যায় সুন্দর করে পরিপাটি করে দেয়, যাতে তাদের পরিবার বিষয়টি বুঝতে না পারে। তারা সবসময় ওই কাজটি সুন্দরভাবেই করার চেষ্টা করতেন। সবাই ফারুকের বাসায় যায়, গান শুনে আর শেয়ালগুলো খাঁচায় ধরে রাখে। এর মধ্যেই প্রচণ্ড শীতের মধ্যেই ঝড় শুরু হয়ে যায়। ঝড় শুরু হলে দেলোয়ার কয়, তাহলে আমি আর এখানে থাকতে পারবো না, কারণ ঝড় শুরু হয়ে গেছে, আমি বাড়িতে চলে যাব, তোরা থাক। এই বলে ঘর থেকে এক পা বের করতেই উঠানে সে সেই কবরের শায়িত লাশকে দেখতে পায়। দেলোয়ারের কলিজা যেন কেঁপে ওঠে। সে এগুবে নাকি পিছবে সে কিছুই ভাবতে পারছিল না। তার যেন জ্ঞান একেবারে শূন্য হয়ে যাচ্ছিল। তার শরীরটা অবশ হয়ে যাচ্ছিল, কেঁপে কেঁপে উঠছিল। সে কোনো রকম তার স্মৃতিশক্তিকে ফিরিয়ে নিয়ে আসে এবং চুপচাপ আবার ঘরে চলে যায়। ফারুক কয়, কি হলো রে, বাড়িতে না যাবি, গেলি না? দেলোয়ার কয়, যাই, একটু পরে যাব। তার মনে হলো যে তার কি দেখার মাঝে কোনো ভুল ছিল। প্রচুর ঝড়ো হাওয়া বইতে লাগলো, পুরো বাড়িটাকে নড়ে চড়ে দিচ্ছিল। এর মধ্যেই নান্টু বের হতে যাবে, তার প্রস্রাব ধরেছে বলে সে বের হয়। নান্টু এক পা দু পা করে বের হতেই আবার সে উল্টো পিছন দিকে ফিরে রুমে চলে আসে। দেলোয়ার নান্টুর অবস্থাটা লক্ষ্য করছিলেন এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। দেলোয়ারের কথা হলো যে, ওরে আমি কিছুই বলবো না, ও যদি নিজের থেকে কিছু বলে তাহলেই বুঝবো আমার দেখা ঠিক ছিল নাকি ভুল ছিল। নান্টু দেলোয়ারের কাছাকাছি চলে আসে, কয়, তুই যে উঠানে গেলি কিছু দেখতে পারছিস? দেলোয়ার কয়, আমি দেখতে পারছি কি না আমি তোকে পরে বলবো, আগে তুই বল, তুই কি দেখছিস? তারপর তাদের দুজনার মধ্যে কনভারসেশন একদম কমপ্লিট হয়ে যায় এবং তারা নিশ্চিত হয়ে যায় যে হ্যাঁ, আমি যেটা দেখেছি তুইও সেটাই দেখেছিস। এর মধ্যে ফারুকের দাদি বের হয় ঘর থেকে। তার দাদির অনেকটা বয়স, ঠিকঠাক হাঁটতে পারতো না, হেলে হেলে হাঁটতো। তার মাঝে এলেম কালাম ছিল, মোটামুটি কবিরাজি জানতো। ফারুকের দাদি বের হয়ে ফারুকের ডাকে, ফারুক, এই ফারুক। তারপর ওনার দাদি চারজনের হাত জাপটে ধরে, একসাথে চারটা হাত করে, তারপরে ঝাড়ফুঁক দেয়, বলে, তোরা কি করছিস? ফারুকেরা কয়, না কিছুই করি নাই তো। ফারুকের দাদি কয়, বাড়ির যে অবস্থা তাতেই আমি বুঝতে পারছি এই বাড়িতে অনেকগুলো আত্মা প্রবেশ করেছে। যখন তারা এবার ঘর থেকে বের হলেন, তখন দেখলেন যে একটা লাশও নেই, সমস্ত লাশ উধাও হয়ে গেছে। ফারুকের দাদি তাদেরকে আবার কয়, সত্যি করে বল, তোরা কি করছিস? আমার কাছে কোনো কিছু লুকাতে পারবি না তোরা, কারণ আমি সবই জানি। এ বাড়িতে কোনোদিনও কোনো অশুভ আত্মা আসেনি, আজকে এসেছে, তার মানে এমন কিছু তোরা করেছিস যার কারণেই তারা এই বাড়িতে এসেছে।
তখন তারা বলে, আমরা শেয়াল ধরতে গেছিলাম, তাই একটা মহিলার কবর থেকে শেয়াল ধরেছি। ফারুকের দাদি কয়, দ্রুত তোরা কবরস্থানে যা, যে কবর ঠিকঠাক করে দিয়ে আয়। নিশ্চয়ই সেই কবরস্থানের মাটি সরাসরি অবস্থায় আছে এবং সেটা খারাপ অবস্থায় আছে। কবরটা নিশ্চয় ঠিক করা হয়নি। তারা আর শোন, আর কোনো দিন এই কাজ তোরা করবি না, তাহলে তোদের প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফারুকেরা খুব শীঘ্রই সেখান থেকে প্রস্থান করে কবরস্থানের দিকে যায় এবং কবরটাকে ঠিকঠাক করে আবার চলে আসে বাড়িতে আসা মাত্রই বৃষ্টি স্বাভাবিক হয়, আকাশ স্বচ্ছ হয়ে যায়, আকাশ থেকে মেঘ সরে যায় এবং সেই দিন সবাই জেনে ফেলে যে এরা রাতের বেলা কী করত। এক কথায় তাদের সমস্ত কুকর্ম উন্মোচন হয়ে যায়। ফারুকের দাদি সব কিছু জেনে যায়। যাই হোক দর্শক, আমরা জানি মানুষ মরে যাওয়ার পরেও তার আত্মা জীবিত থাকে, আর মানুষের শুধু দেহটার মরণ হয়, আত্মার মরণ কখনোই হয় না। এছাড়াও কোনো কবরের পাশে প্রস্রাব করা বা কোনো ধরনের নোংরামি করা হলে তার ফলস্বরূপ আপনাকে পানিশমেন্ট পেতে হবে। তাই আসুন আমরা সকলে মৃত মানুষের কবর নিয়ে কোনো রকম নোংরামো না করি এবং একটি সুন্দর জীবন গড়ি। আর দর্শক, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে আমার পাশেই থাকুন। তাহলে সবার প্রথমে যে ভিডিওটি আসবে সেটি আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।